My name is MD Anamulhaq Shubho. I am an English test trainer and study abroad advisor in PC education. I completed my study from English background. I majored in English linguistics and TEFL, and I minored in English literature in my graduation. And currently I am doing my MA in English TESOL. TESOL is acronym for Teaching English to Speakers of Other Languages. So I teach both PT Academic and PT Core in PC education. So today I would like to discuss regarding speaking section of the PT test. So PT speaking এর মধ্যে হচ্ছে পাঁচটা টাস্ক আছে, পাঁচটা পার্ট আছে। সেটা নাম্বার 1 হচ্ছে রিড অ্যালাউড, নাম্বার 2 হচ্ছে রিপিট সেন্টেন্স, নাম্বার 3 হচ্ছে ডেসক্রাইব ইমেজ, নাম্বার 4 রিটেল লেকচার অ্যান্ড নাম্বার 5 অ্যান্সার শর্ট কোশ্চেন। তো এগুলা হচ্ছে জাস্ট এই যে টাস্কগুলা সেগুলো যে শুধুমাত্র আমাদের স্পিকিং স্কিলই অ্যাসেস করে বা মেজার করে তাই নয়, এটা একই সাথে দুইটা স্কিল অ্যাসেস করে। ফর এক্সাম্পল আমরা যে নাম্বার 1 যে টাস্ক রিড অ্যালাউড করার সময় জাস্ট আমাদের যে স্পিকিং স্কিল সেটাই নট অনলি দ্য স্পিকিং স্কিল উইল বি অ্যাসেসড বাট অলসো দ্য রিডিং স্কিলস উইল বি অ্যাসেসড অ্যাট দ্য সেম টাইম। এখান থেকে আমরা যদি দেখা যায় স্পিকিং সেকশনের রিড অ্যালাউডের মধ্যে ভালো করি, আমাদের একটা পার্সিয়াল মার্কিং কিন্তু রিডিং সেকশনও অ্যাড হচ্ছে। অনেকে দেখা যায় রিডিং সেকশনে তেমন একটা ভালো করতে পারেননি, বাট রিড অ্যালাউড অনেক ভালো করেছিলেন, এই জন্য হয়তো দেখা যাচ্ছে যে মার্কিং ভালো আসছে আমাদের রিডিং সেকশনে। তো রিড অ্যালাউডের সময় ম্যাক্সিমাম স্টুডেন্টদের যে সমস্যা হয় যে অ্যাকসেন্ট ইস্যু থাকে, ফ্লুয়েন্সিতে প্রবলেম, যেহেতু আমরা ইউজ টু না জোরে জোরে পড়াতে দেখে লাউডলি। আরেকটা প্রবলেম হচ্ছে যে আমরা প্রোনাউন্সিয়েশনের যে ইস্যুসগুলো সেগুলো মেনটেনও করতে পারি না পারফেক্টলি। ওই রিড অ্যালাউডের মধ্যে ওরা আসলে এটা টেস্ট করে যে আমরা আইপিএ চার্টের মধ্যে যে সাউন্ড সাইন বা সিম্বল আছে সেগুলো মেনটেন করে কি ইংলিশে কথা বলতে পারছি কিনা, যেখানে এমফাসিস দরকার আছে সেখানে এমফাসিস বা স্ট্রেস দিতে পারছি কিনা। একটা ইংলিশ ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজির মধ্যে এগুলো ডিসকাশন আছে যে কিছু আমরা একটা সেন্টেন্স যখন পড়ি মানে রিড অ্যালাউড করি, তখন কিছু কিছু জায়গায় সেই সেন্টেন্সের স্ট্রেস দিতে হয়, কিছু জায়গায় স্ট্রেস দেওয়ার দরকার পড়ে না। ইংলিশে হচ্ছে দেয়ার আর টু টাইপস অফ ওয়ার্ডস ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওয়ান ইজ কল দ্য লেক্সিক্যাল ওয়ার্ড, অ্যানাদার ওয়ান ইজ কল দ্য গ্রামাটিক্যাল ওয়ার্ড। লেক্সিক্যাল ওয়ার্ডস আর অলসো ডিফাইন্ড অ্যাজ কন্টেন্ট ওয়ার্ড। লেক্সিক্যাল ওয়ার্ড বা কন্টেন্ট ওয়ার্ড কোনগুলো? এগুলো হচ্ছে ডিকশনারি ওয়ার্ড which has the meaning, dictionary meaning. But grammatical যে ওয়ার্ড আছে, যে গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার বা ভার্বস এগুলার, তো এই গ্রামাটিক্যাল ওয়ার্ডের কিন্তু কোনো মিনিং নাই। দে আর ইউজ টু ফর্ম আপ অ্যান আসপেকচুয়াল ক্লাস অফ ইভেন্ট, কন্টিনিউয়াস আসপেক্ট, অ্যাকমপ্লিশমেন্ট নাকি প্রোগ্রেসিভ আসপেক্ট, এইগুলোর জন্য কিন্তু একটা আমাদের ওইটা তখন একটা মিনিং আসে যখন আমরা অ্যাড করি একটা মেইন ভার্বের সাথে, মূল ভার্বের সাথে। তো এই ওয়ার্ড ক্লাসগুলোর মধ্যে তফাৎ আছে। আমরা লেক্সিক্যাল বা কন্টেন্ট ওয়ার্ডে স্ট্রেস দিব সবসময়, আর গ্রামাটিক্যাল ওয়ার্ডে কোনো স্ট্রেস দিব না। তো এই জিনিসটা খেয়াল রাখবো আমরা, কারণ আমরা একটা সেন্টেন্স যখন পড়ি সেখানে অনেক কিছুর কম্বিনেশন থাকে। সেখানে নাউন ফ্রেজ থাকতে পারে, সেখানে ডিটারমিনার ফ্রেজ থাকবে, পিপি প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে পারে, বিপি ভার্ব ফ্রেজ থাকতে পারে, এপি অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজও থাকতে পারে। তো এই জিনিসগুলো খেয়াল করে আমরা মেইনলি ফোকাস দিব হচ্ছে একটা সেন্টেন্সের ভার্ব আর নাউনের দিকে সবচেয়ে বেশি, কারণ ভার্ব আর নাউন অনেক ইম্পর্টেন্ট মিনিং ক্যারি করে একটা সেন্টেন্সে। ধরেন আমি একটা লাইন যদি বলি এভাবে যে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি ফর বাইং সাম বুকস, ফর হ্যাভিং সাম বুকস, এটা একসাথে যখন আমি কানেক্টেড স্পিচে বলবো তখন আমি সবগুলো ওয়ার্ডে আমার ফোকাস দেওয়ার মতো সময় থাকবে না। আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি ফর বাইং সাম বুকস, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি ফর হ্যাভিং সাম বুকস, আই ওয়েন্ট টু দ্য যখন বলতেছে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি এলেজে আমি ফোকাস করছি, ফর হালকা করে বলে আর ফোকাস করছি না। বাইং সাম বুকস, সাম বলে বুকস, এখানে যে আমি এমফাসিস করছি, বেশ স্ট্রেস দিচ্ছি। তো এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট রিডিং পড়ার সময়। এই জন্যই দেখা যায় আমাদের হয়তো মার্কিংটা কম আসে রিডিং এগুলো মেনটেন না করার কারণে। আবার অনেকে হচ্ছে প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার আছে, এত কিছু ভালোভাবে মেনটেন করতে পারছে না, বাট বোঝা যাচ্ছে আই ক্যান ডিটেক্ট হোয়াট এভার ইউ আর স্পিকিং ইন ফ্রন্ট অফ মাইক্রোফোন। বাট যেটা প্রবলেম হচ্ছে যে বারবার হেজিটেট ফিল করছে, থেমে যাচ্ছে, হ্যাঁ, তারপরে যেখান থেকে স্টার্ট করা দরকার বা যেখানে থামার প্রয়োজন সেখানে আমরা থামছি না। সেন্টেন্সের মধ্যে কমা মানে ক্লজ যে মার্কার এগুলোর জায়গায় থামা যায় হাফ সেকেন্ড, আর ফুল স্টপে 1 সেকেন্ড থামি। অনেক সময় দেখা যায় একটা সেন্টেন্সে 3 লাইন 4 লাইন পরেই একটা কমা দেওয়া হচ্ছে, সেখানে আমরা কী করবো? সেখানে আমাদের যেটা খুঁজতে হবে সেটাকে বলা হয় মিনিংফুল চাঙ্কস, মানে একটা ফ্রেজ যেটার একটা কমপ্লিট মিনিং আছে সেখানে বলে আমরা থামতে পারবো। ওইটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, এমন জায়গায় থামবো না যেখানে মিনিংয়ে ইন্টারাপশন হয়। এগুলোর ফলে আমাদের মার্কিং কাটা যায়, ডিডাকশন হয় এক্সামের মধ্যে। এই জিনিসগুলো ফোকাস করে আমাদেরকে রিড অ্যালাউডটা কিন্তু দেখে একটা টেক্সট বা প্যাসেজ পড়তে হবে। আর পড়ার সময় একদম আস্তে পড়া যাবে না, কারণ যেহেতু এআই ডিটেক্ট করে, একটু জোরে লাউডলি বলতে হবে, এআই যেন সেটা বুঝতে পারে।
আরেকটা হচ্ছে রিপিট সেন্টেন্স। রিপিট সেন্টেন্স হচ্ছে সেকেন্ড টাস্ক স্পিকিংয়ের। এটার মধ্যে কানেক্টেড স্পিচের অনেক ব্যবহার আছে। এটার মধ্যে উইক অ্যান্ড স্ট্রং সাউন্ডস যেগুলো ইংলিশ ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজিতে ডিসকাশন হয়, এগুলোরও অনেক ব্যবহার আছে। তো হঠাৎ করে একটা নেটিভ যখন কথা বলে, নেটিভরা হচ্ছে প্রথমত আইপিএইচএ চার্ট ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, সেটার মধ্যে 44 সাউন্ড সাইন আছে, 20টা বাওয়াল আর 24টা হচ্ছে কনসোনেন্ট। এটার মধ্যে আবার ডিপথং আছে 8টা, লং বাউল আছে, শর্ট বাউল আছে। তো এগুলো সব ওরা পারফেক্টলি মেনটেন করে কথাটা বলে। আর কানেক্টেড স্পিচের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় সাউন্ড চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, অনেক সময় কোনো কিছু সাউন্ড হয় না বা শর্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় দুইটা ওয়ার্ড একসাথে অ্যাড হয়ে আপনার সাউন্ডটা চেঞ্জ হয়ে যায়, এটাকে বলা ইংলিশে অ্যাসিমিলেশন। আরেকটা হচ্ছে আপনার এলিশন। এলিশনটা হচ্ছে কি দুইটা ওয়ার্ড অ্যাড হয়, শর্ট হয়ে যায়, কিছু সাউন্ড বাদ পড়ে যায়। ফর এক্সাম্পল, আমি বলি আই ডোন্ট নো, নেটিভটা দে মে নট সে আই ডোন্ট নো, দে মাইট সে আই ডু নো। আমরা বলি ক্যামেরা, ক্যামেরা এত লং করে না বলে খামরা। এই যে এটা হচ্ছে আমাদের এলিপসিস, এলিশন, যেটা ওই যে বাদ পড়ে যাওয়া। অ্যাসিমিলেশনের সময় অনেক সময় চেঞ্জ হয়ে যায়, উড ইউ, কুড ইউ, এইভাবে অনেক ধরনের চেঞ্জ আসে। সো এগুলো জানলে তখন হয়তো আমরা শুনে বুঝতে পারতে পারি যে আচ্ছা এটা তারা এটা মিন করেছে। আর ওরা যখন বলে একটু কুইক বলে, তাড়াতাড়ি, কারণ ওরা ওই যে বললাম যে গ্রামাটিক্যাল যে ওয়ার্ড সেগুলো ফোকাস করে না, তাড়াতাড়ি করে পড়ে যে মেইন কন্টেন্ট ওয়ার্ড সেটা ফোকাস করে। তো এগুলো আপনি যখন জানবেন তখন আপনার রিপিট সেন্টেন্স হয়তো একটু বেটার হবে। আরও অনেক কিছু আছে যেগুলো হয়তো পরবর্তীতে শেয়ার করা হবে রিপিট সেন্টেন্সে। আর নাম্বার 3 হচ্ছে ডেসক্রাইব ইমেজ। একটা ইমেজ, ইউ উইল বি অ্যাসাইন্ড অ্যান ইমেজ, ইট ক্যান বি আ পাই চার্ট, বার চার্ট, লাইন গ্রাফ, diagram, flowchart, anything, or a map, or just a picture. So ওইটা দেখে আপনাকে will be given 30 to 40 seconds to describe the image. হ্যাঁ, প্রথমে আপনি 30 থেকে 40 সেকেন্ড পাবেন প্রিপারেশন নেওয়ার জন্য। তারপর আপনার প্রিপারেশন টাইম শেষ হয়ে গেলে আপনাকে হচ্ছে রেকর্ডিংয়ের জন্য, রেকর্ডিং যখন স্টার্ট হবে তখন আপনি আপনার কথাটা বলার জন্য, ডেসক্রাইব করার জন্য আবার 30 থেকে 40 সেকেন্ড টাইম পাবেন সেটা ডেসক্রাইব করার জন্য। তো একটা ইমেজ ডেসক্রাইব যে করবো, সেটা হঠাৎ করে যেখান থেকে মনে চায় বা যখন মনে চায় ডেসক্রাইব করে দিলাম যে কোনো কি টপিক টেনে, সেভাবে হবে না। প্রথমে আপনাকে ইন্ট্রোডাকশন পার্টে ফোকাস করবো, তারপর আমরা বডি পার্টে ফোকাস করবো, তারপর কনক্লুশন বা ইমপ্লিকেশন। এভাবে স্টেপ বাই স্টেপ মেনটেন করে যখন আমি একটা ইমেজ ডেসক্রাইব করবো তখন আপনারা ভালো মার্কিং এখানে পেতে পারেন। তারপরে নাম্বার 4 যে টাস্ক, সেটা হচ্ছে রিটেল লেকচার। ইউ উইল বি গিভেন আ লেকচার ফ্রম হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড। তো লেকচারটা যখন শুনবেন আপনার উচিত হবে, আপনি প্রথম থেকে আপনাকে একটা নোট পেড, ইরেজেবল নোট বুকলেট দেওয়া হবে একটা মার্কারের সাথে। তো যখন একটা লেকচার দিতে থাকবে তখন লেকচার চলাকালীন সময়ে আপনি নোট নেবেন। সবগুলো সেম টু সেম নোট নেওয়া পসিবল না। ওই সময় আমরা যেটা করতে পারি, কিওয়ার্ড নোট নিতে পারি। কিওয়ার্ডস আর দ্য ওয়ার্ডস দ্যাট ক্যারি দ্য ইম্পর্টেন্ট মিনিংস অফ দ্য সেন্টেন্স অফ এনি টেক্সট। তো কিওয়ার্ডগুলো নোট নেবেন, কিন্তু নোট যে নেবেন পুরো ফুল ফর্মে ওয়ার্ড লিখবেন না, শর্ট করে কন্ট্রাক্টেড ফর্মে লিখবেন যেন বেশি নোট নিতে পারেন। পরে ওই নোটগুলো নেওয়া শেষ হয়ে গেলে আর লিসেনিং ফাইলটা আপনার এন্ড হয়ে গেলে তখন আপনি আপনার মতো করে আপনার ওয়েতে ওই কি ওয়ার্ডগুলো ফোকাস করে তারপর বলবেন। এভাবে স্টার্ট করা যায় যে দ্য স্পিকার ওয়াজ ডিসকাসিং, দ্য লেকচারার ওয়াজ ফোকাসিং অন দিস পয়েন্ট অ্যান্ড দেন হি মেনশন। এইভাবে করে আপনি আপনার ওয়েতে পয়েন্টের উপরে পয়েন্টগুলোকে নিয়ে ভিত্তি করে সাজাবেন। ইট ডাজন্ট নেসেসারি দ্যাট ইউ হ্যাভ টু টোটালি ফলো অ্যান্ড কপি দ্য লেকচার দ্যাট ইউ হ্যাভ জাস্ট লিসেন্ড, ওই রকম কিছু না। আপনি আপনার ওয়েতে বলবেন, তাহলেই ভালো মার্ক পাবেন। এটা হচ্ছে এটা। আর এই রেকর্ডিং ফাইলটা হচ্ছে 90 সেকেন্ডসের বেশি হবে না, 60 to 90 সেকেন্ডস, 1.5 মিনিটের মতো ম্যাক্সিমাম আপনি একটা রেকর্ডিং শুনবেন। তো এখানে লিসনিং স্কিলেরও একটা ইস্যু আছে। তো স্কিল যদি ভালো থাকে আপনি সব কিছুই বুঝবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ওয়ার্ড লেভেল। তো ওয়ার্ড আপনি যদি C1 C2 লেভেল রেঞ্জের ওয়ার্ড জানেন, C1 C2 এই রেঞ্জটা হচ্ছে আসলে ডিক্লেয়ার করছে হচ্ছে CEFR, কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স। ওরা হচ্ছে ওয়ার্ডকে 6টা ভাগে ক্যাটাগরাইজ করছে। A1 A2 B1 B2, B1 হচ্ছে ইন্টারমিডিয়েট ক্লাস ওয়ার্ড, আর A1 হচ্ছে বিগিনিং, আর C1 C2 হচ্ছে অ্যাডভান্স। তো আমাদের অনেকে যারা একদম এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যে টেস্টগুলো আছে সেগুলোতে আমরা এই অ্যাডভান্স লেভেলের ওয়ার্ডগুলো লেকিংস থাকে, যার ফলে আমরা কোনো কিছু শুনে বা পড়ে বা বুঝতে পারি না ওয়ার্ডের মিনিং না জানানোর জন্য। তো এই ওয়ার্ডের উপরে ফোকাস দেওয়া একটা মেজর, আমার মনে হয় এটা একটা মেজর চ্যালেঞ্জ, এখানে ফোকাস দেওয়া বেশি জরুরি। আর ফাইনালি যেটা অ্যান্সার শর্ট কোশ্চেন, আপনাকে হচ্ছে শর্ট কোশ্চেন করা হবে। আপনি অ্যান্সারটা জাস্ট একটা সিঙ্গেল ওয়ার্ডে দিয়ে দিতে পারবেন। আপনাকে যখন কোশ্চেনটা করবে সেই কোশ্চেনটা আপনি যা শুনতে পারবেন, আপনি কিন্তু স্ক্রিনে ভিজিবল হবে না, এটা স্ক্রিনে দেখতে পারবেন না। কোশ্চেনটা করলে আপনি কোশ্চেনটা শুনে বুঝে আপনাকে 10 সেকেন্ডস টাইম থাকবে, 10 সেকেন্ডসের মধ্যে 1 ওয়ার্ডের মধ্যে আপনাকে অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে অ্যান্সার শর্ট কোশ্চেন। এরকম আপনাকে এক্সামে অ্যান্সার শর্ট কোশ্চেন 5টা থেকে 6টার মধ্যে থাকতে পারে। তো এটার জন্য মোটামুটি আমাদের দেখা যায় লেকচার শিটগুলোতে অনেকগুলো স্যাম্পল থাকে এরকম, যে প্রিভিয়াস এক্সামে কীরকম অ্যান্সার শর্ট কোশ্চেন এসেছিলো,
বা ডেসক্রাইব ইমেজ বা কীরকম এসেছিলো এগুলোর স্যাম্পল থাকে কিছু, তো ওগুলো প্র্যাকটিস করলে দেখা যায় আপনার একটা সেন্স গ্রো করতে পারবেন যে আচ্ছা ঠিক আছে এরকম একদম আসবে, যেরকমই আসুক আমি তাহলে বলতে পারবো। তো এগুলো দেখা যায় আমরা আমাদের স্টুডেন্টদেরকে অলওয়েজ প্রোভাইড করে থাকি এই ইস্যুগুলো। তাছাড়াও আমাদের প্র্যাকটিস পোর্টাল দেখা যায়, এখানে লেকচার শিটগুলো প্র্যাকটিস হয়ে গেলে, বই আছে বই প্র্যাকটিস হয়ে গেলে, তারপরে কোশ্চেন ব্যাংক আছে পিএসএনের জেনুইন যে কোশ্চেন ব্যাংক, সেটার লিঙ্ক আইডি পাসওয়ার্ড সব শেয়ার করে থাকি। তো এইভাবে করে দেখা যায় স্টুডেন্টরা প্র্যাকটিস করতে পারে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য টুডেস ডিসকাশন। থ্যাংকস ফর লিসেনিং টু মি। আমরা হচ্ছে পিএসএন পিটির হচ্ছে অথরাইজড ট্রেনিং সেন্টার আর পিএসএন ভিউ এর টেস্ট সেন্টার। তো আর আমরা হচ্ছে বোথ পিটি একাডেমিক অ্যান্ড পিটি কোরের জন্যই কোর্স অফার করে থাকি, অনলাইন অফলাইন। তো আমাদের যে লং কোর্স আছে এটার দেখা যায় ক্যাম্পাসে যে ডিউরেশন আমাদের লং কোর্স 2.5 মাসের মতো, আর হচ্ছে অনলাইনে যেটা সেটা 2 মান্থ। তো আমাদের হচ্ছে অনলাইন অফলাইন যে লং কোর্সগুলো আছে সবগুলোর উপরে ডিসকাউন্ট চলছে 25%। তো যদি কেউ আগ্রহী থাকেন এনরোল করতে চান তাহলে আপনারা এটা নিয়ে কথা বলতে পারেন। আমাদের ওয়েবসাইট আছে pecpt.com, এখানে কোর্স নিয়ে ইন ডিটেল পেয়ে যাবেন। স্টাডি অ্যাব্রোড নিয়েও আমরা কাজ করে থাকি, peceducation.com নামে একটা ওয়েবসাইট আছে আমাদের, সেখানে ইনফরমেশন দেওয়া আছে সব। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অন স্ক্রিনে, সেখানে যোগাযোগ করতে পারবেন। আর কেউ যদি ইন্টারেস্টেড থাকেন যে এডমিশন নিব বা এনরোল করবো, তার আগে আমরা যাচাই করে নিতে চাই যে আমাদের হচ্ছে টোটালি মাল্টিমিডিয়া বেসড ক্লাসরুম। আমরা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ক্লাসরুমে 10 জন, এর বেশি অ্যালাউ করি না। তো আপনারা এসে একটা ডেমো ক্লাস করে যেতে পারেন চাইলে, একটা বা দুটো ডেমো ক্লাস করলে হয়তো আপনাদের বুঝতে পারবেন, যাচাই করতে পারবেন যে কোয়ালিটি কীরকম হচ্ছে ট্রেনিং করানো হয়। সো ওকে, থ্যাংকস এগেইন ফর লিসেনিং টু মি, দ্যাটস অল।